শেখ হাসিনা সরকারের পতনের আগের দিন ৪ আগস্টে অধ্যাপক ইউনূসকে পরবর্তী সরকারের প্রধান হওয়ার প্রস্তাব দেওয়া হয়। ট্রাইব্যুনালকে জানিয়েছেন নাহিদ ইসলাম। শেখ হাসিনার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাক্ষ্য দেওয়ার সময় একথা বলেন তিনি। এ সময় আন্দোলনকারীদের হত্যার নির্দেশদাতা শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সহ জড়িতদের কঠোর বিচার দাবি করেন নাহিদ ইসলাম। তিনি সাক্ষ্যে জানান, জুলাই আন্দোলন স্থগিত না করলে গুম হওয়া অন্য সমন্বয়কদের আর কখনো ফেরত পাওয়া যাবে না বলে তাকে হুমকি দিয়েছিল ডিজিএফআই এর এক কর্মকর্তা। এছাড়া ছাত্রদের আন্দোলনে বিএনপি জামাতের কর্মীরা ঢুকে নাশকতা করছে এমন বক্তব্য সংবাদ সম্মেলন করে জানানোর জন্য চাপ দিয়েছিল গোয়েন্দা কর্মকর্তারা। এছাড়া হাসপাতাল থেকে ডিবি কার্যালয়ে নিয়ে আন্দোলন স্থগিত করতে সমন্বয়কদের নির্যাতন এবং পরিবারের সদস্যদের এনে মামলার হুমকি দেওয়া হয় বলেন নাহিদ। পরে ব্রিফিংয়ে তিনি অভিযোগ করেন, বিভিন্ন বাহিনীর অনেকের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগের পরেও 1 বছরে তাদের গ্রেপ্তার করা হয়নি। এ সময় এক প্রশ্নের জবাবে সাবেক এই উপদেষ্টা বলেন, রাজনৈতিক দল, ডিজিএফআই ও ব্যবসায়িক গ্রুপের হাতে গণমাধ্যম এখনও নিয়ন্ত্রিত, তেমন কোনো সংস্কার হয়নি। আমি যদি বেঁচে থাকতে চাই, অন্য সমন্বয়কদের যদি মুক্তি নিশ্চিত করতে চাই, তাহলে আমরা যাতে আন্দোলন থেকে সরে আসি, এই বিষয়টি তারা বারবার নিশ্চিত করতে চেয়েছিল। যাদের নির্দেশনায় এগুলো সংঘটিত হয়েছে, শেখ হাসিনা, স্বরাষ্ট্রমন্ত্রী ওবায়দুল কাদের সহ, তাদের যাতে কঠোর শাস্তি দেওয়া হয়, আমাদের এটাই প্রত্যাশা থাকবে। একজন মূল সমন্বয়ক, একজন ভুক্তভোগী ভিকটিম হিসাবে তিনি যা কিছু বলেছেন সেটা এই মামলার প্রেক্ষাপট প্রতিষ্ঠার জন্য, এই মামলার বিষয়বস্তুর মধ্যে আসামিদের কোথায় কি ভূমিকা ছিল সেই বিষয়গুলো তিনি অত্যন্ত স্পষ্ট করে তুলে ধরেছেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ চাকসু নির্বাচনে অংশ নিতে ছাত্রদলের পক্ষ থেকে প্যানেল ঘোষণা করা হয়েছে। ভিপি প্রার্থী দর্শন বিভাগে সাজ্জাদ হোসেন হৃদয়, জিএস প্রার্থী স্পোর্টস সায়েন্স বিভাগে মোহাম্মদ সাফায়াত হোসেন এবং এজিএস প্রার্থী ইসলামের ইতিহাসের আইয়ুবুর রহমান। এদিকে শেষ দিনে মনোনয়নপত্র জমা নেওয়ার কাজ চলছে। সকাল 9:30 থেকে চাকসু ভবনের 2য় তলায় নির্বাচন কমিশনের কার্যালয়ে শুরু হয় কার্যক্রম। এর আগে বুধবার পর্যন্ত কেন্দ্রীয় সংসদ ও হল সংসদ মিলিয়ে 1162 জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেন, আর জমা দিয়েছেন 371 জন। তফসিল অনুযায়ী মনোনয়ন যাচাই বাছাই শেষে রোববার প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ হবে 25 সেপ্টেম্বর। প্রায় 3 যুগ পর হতে যাওয়া নির্বাচন ঘিরে উৎসব মুখর ক্যাম্পাস। আগামী 12 অক্টোবর অনুষ্ঠিত হবে চাকসু নির্বাচনের ভোট গ্রহণ। চাকসু নির্বাচনে মোট ভোটার 27,634 জন। শিক্ষার্থীরা তো ক্লাস করে, পরীক্ষা দিচ্ছে, আবার ডোপ টেস্ট করতে যাচ্ছে, একটু মানে টাইম ম্যানেজমেন্টে একটু সমস্যা হয়। ফর্ম দিছে, সে জমা দিবে না, সে যদি আজকে রাত্রে পর্যন্ত দিতে চায়, আমরা আপত্তি তো করবো না। আরও জানাতে চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী অনুপম শীল। অনুপম, আজকে তো মনোনয়নপত্র জমার শেষ দিন, 5টা পর্যন্ত সময় আছে। এখন পর্যন্ত কতজন মনোনয়নপত্র জমা দিয়েছেন? আর বিএনপি ছাত্রদলের পক্ষ থেকে তো প্যানেল ঘোষণা করা হয়েছে, সে বিষয়েও জানাবেন। আমরা এখন চাকসু ভবনের সামনেই আছি এবং ইতোমধ্যে কিছুক্ষণ আগে এই চাকসু ভবনে ইসলামী ছাত্র শিবিরের যে প্যানেল, পূর্ণ প্যানেল, তারা মনোনয়নপত্র জমা দিতে প্রবেশ করেছেন এবং কিছুক্ষণ আগে তারা তাদের প্যানেলও তাদের ঘোষণা করেছেন। এবং এর আগে সকালে আমরা জাতীয়তাবাদী ছাত্র দলের পক্ষ থেকে প্যানেল ঘোষণার বিষয়টি আমরা একটু আগে খবরও জানালাম এবং বিকেল 4টায় আমরা যেটি শুনেছি যে 4টার পরে মূলত 4:30টার দিকে প্রগতিশীল ছাত্র জোট তারা তাদের প্যানেল ঘোষণা করবে এবং চাকসুর সামনে এই মুহূর্তে ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে প্যানেল ঘোষণা করা হচ্ছে। অর্থাৎ বেশ উৎসবমুখর একটি পরিবেশ ইতিমধ্যে তৈরি হয়েছে। আমরা গতকাল পর্যন্ত 361 জন তাদের যে মনোনয়নপত্র দাখিল সেটি করেছিল। আজকে সকাল থেকে এখনো পর্যন্ত আমরা যেমনটা বিভিন্ন, যদিও পূর্ণাঙ্গ তথ্য এখনো আরও কিছুক্ষণ পরে অর্থাৎ সন্ধ্যার পরে পাওয়া যাবে, তবে এখনো পর্যন্ত প্রায় 100-র কাছাকাছি এই আজকে ফর্ম জমা দেওয়া হচ্ছে এবং নির্বাচন কমিশনের পক্ষ থেকে যেটি বলা হচ্ছে যে এখানে যদি কোনো শিক্ষার্থী আসতে একটু বিলম্ব করে, তারপরও তারা নির্ধারিত সময়ের পরে সেই প্যানেলটি, সেই জমাটি অর্থাৎ এই সংশ্লিষ্ট যে ফর্মটি সেটি তারা জমা নেবেন। যেহেতু শিক্ষার্থীরা একটি উৎসবমুখর পরিবেশে মূলত এই নির্বাচনে অংশগ্রহণ করতে চায়, সেই জায়গাটিতে তারা কোনো দ্বিমত আপাতত করবেন না, সেই সুযোগটি তারা রাখছেন।
তবে সবকিছু মিলিয়ে আমরা সকালবেলা ছাত্রদলের যে প্যানেল, সেই প্যানেল ঘোষণার পরে আমরা দেখছি যে নতুন যে ভিপি পদে যিনি প্রতিদ্বন্দ্বিতা করছিলেন তিনি যেটি বলছেন যে ক্যাম্পাসকে একটি নারী বান্ধব ক্যাম্পাসে পরিণত করা, মোরাল পুলিশিং বন্ধ করা, যাতায়াত এবং নিরাপদ ক্যাম্পাস যাতে হয় সেই বিষয়টি নিয়ে তারা যদি নির্বাচিত হন কাজ করবেন। এবং তারা দাবি করছেন যে বাংলাদেশপন্থী যে সমস্ত শিক্ষার্থীরা আছেন তারা অবশ্যই দলমত নির্বিশেষে, বিশেষ করে ধর্ম বর্ণ নির্বিশেষে ছাত্রদলের পাশে থাকবে, এরকমটি তারা দাবি করেছেন। এবং ছাত্র শিবিরের প্যানেল ঘোষণার সময় এখানে কেন্দ্রীয় মানব সম্পদ বিষয়ক সম্পাদক সাইদুল ইসলাম তিনি ছিলেন উপস্থিত। তিনি যেটি দাবি করেছেন যে অন্তর্ভুক্তিমূলক একটি প্যানেল বা যেটি সম্প্রীতি শিক্ষার্থী জোট নামে যারা যেটি ঘোষণা দিয়েছেন সেটি অন্তর্ভুক্তিমূলক করার চেষ্টা করেছেন। এবং একই সাথে আমরা তিনি যেটি বলছেন যে এই প্যানেলে বিভিন্ন ধরনের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের পাশাপাশি একজন শিক্ষার্থী হিন্দু ধর্মাবলম্বী আছেন, তিনি একই সাথে প্রতিবন্ধী শিক্ষার্থীও, অর্থাৎ তারা তাদের প্যানেলটিকে সম্প্রীতির বার্তায় মরিয়ে দিতে চেয়েছেন এমনটি তারা দাবি করেছেন। তো সবকিছু মিলিয়ে একেবারে উৎসবমুখর একটি পরিবেশ ইতিমধ্যে তৈরি হয়েছে। নির্বাচন কমিশন বলছেন সময় গড়ানোর সাথে সাথে তারাও চেষ্টা করছেন পুরো ব্যাপারটিকে শিক্ষার্থীদের জন্য এবং যারা প্রার্থী হচ্ছেন তাদের জন্য একটি উৎসব যাতে তৈরি হয় সেই ব্যবস্থাপনাটি করছেন। এবং কোথাও কোনো ধরনের যদি বাধা বা কোনো ধরনের সংকট তৈরি হয় সেটির সাথে সাথে যাতে উত্তরানো যায় সেই চেষ্টাটিও তারা করছেন বলে আমাদেরকে জানিয়েছেন। চট্টগ্রাম থেকে জানাচ্ছেন সহকর্মী অনুপম শীল। ডাকসু ও জাকসু নির্বাচন পর্যালোচনা করে চাকসু নির্বাচন করতে চায় কমিশন। বিতর্ক ও সমালোচনা মুক্ত রাখতে ভোটগ্রহণ থেকে শুরু করে গণনা সবকিছু লাইভ সম্প্রচারের পরিকল্পনা কর্তৃপক্ষের। সেই সঙ্গে আবাসিক হলের পরিবর্তে কেন্দ্র করা হবে বিভিন্ন অনুষদে। ডাকসু এবং জাকসুর ভোট গণনা ও ফল প্রকাশের প্রক্রিয়া নিয়ে দেখা দেয় নানা প্রশ্ন, অভিযোগ তোলেন অনেক প্রার্থী। তবে চাকসু নির্বাচনে বিতর্ক ও সমালোচনা থেকে দূরে থাকতে চায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশাসন। ভোট দেয়া থেকে গণনা পর্যন্ত পুরো প্রক্রিয়া স্বচ্ছ রাখতে কেন্দ্রের বাইরে এলইডি পর্দায় সরাসরি সম্প্রচারের ব্যবস্থা করা হচ্ছে। চিন্তা করছি যে ভোট কেন্দ্র শুরু থেকে 8:30 থেকে গণনা অবধি পর্যন্ত নিরবিচ্ছিন্ন বাইরে এলইডির ব্যবস্থা করব, যাতে ছাত্রছাত্রীদের উৎসুক ছাত্রছাত্রীদের দেখার সুযোগ থাকে যে ভোট কেন্দ্রের ভিতরে কি হচ্ছে। আবাসিক হলের পরিবর্তে অনুষদগুলোতেই করা হচ্ছে ভোট কেন্দ্র। 27,634 জন ভোটারের জন্য কেন্দ্র থাকবে 14টি। ভোট গ্রহণ সহজ করতে ও অনাবাসিক শিক্ষার্থীদের কথা মাথায় রেখেই এমন বন্দোবস্ত বলছে নির্বাচন কমিশন। আমাদের প্রার্থীতা পাওয়ার পরে তারপরে আমরা বুঝবো যে আমাদের কত স্টুডেন্ট কয়টার জন্য কয়টা ব্যালট লাগবে, সেই ব্যালটগুলো আমরা ইন্ডিভিজুয়াল করে ফেলবো। তখন কি হবে, সর্টিং করতে সহজ হবে এবং ভোট গণনা তাড়াতাড়ি হবে। সবশেষ চাকসু নির্বাচন হয় 1990 সালে। 34 বছর পর এবার 12ই অক্টোবর অনুষ্ঠিত হবে ভোট। আব্দুল্লাহ রাকিব, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। ডাকসু নির্বাচনে প্রার্থীর সর্বোচ্চ ব্যয়ের পরিমাণ নির্ধারিত না থাকায় উদ্বেগ জানিয়েছেন বেশ কিছু প্রার্থী। ছাত্রদল নেতাদের অভিযোগ, উপহার খাওয়া সহ নানাভাবে অর্থ ব্যয় করে নির্বাচনে সুবিধা নিতে চাইছে ছাত্র শিবির সমর্থিত প্যানেল। তবে এসব অভিযোগ ভিত্তিহীন দাবি শিবিরের। বিশ্লেষকরা বলছেন সব নির্বাচনেই প্রার্থীদের ব্যয়ের সর্বোচ্চ সীমা নির্ধারণ করা উচিত। দীর্ঘ ৩৫ বছর পর রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন ঘিরে ক্যাম্পাসে উৎসবের আমেজ। সকাল থেকে রাত পর্যন্ত চলছে জমজমাট প্রচারণা। একাডেমিক ভবন, আবাসিক হল ও আড্ডাস্থলে মূল আলোচনা রাকসু নির্বাচন। প্রার্থীরা বলছেন রাকসুর আচরণবিধিতে ব্যয়ের সর্বোচ্চ সীমা নির্ধারণ করা হয়নি। এ কারণে প্রচারণায় লেভেল প্লেইং ফিল্ড নিয়ে উদ্বেগ বেশ কিছু প্যানেলের প্রার্থীদের। আমাদের নির্বাচনী প্রচারণার খরচ বা বাজেটের যে বিষয়টা, কেমন যেন একটা অসম প্রতিযোগিতার মধ্যে আমরা পড়ে গেছি। ছাত্র শিবির সমর্থিত প্যানেলের বিরুদ্ধে বাড়তি ব্যয়ের অভিযোগ ছাত্রদল নেতাদের। বলছেন উপহার খাওয়া দাওয়ার আয়োজন করে ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করছে ছাত্র শিবির। তবে এমন অভিযোগকে ভিত্তিহীন বলছে শিবিরের নেতারা। ছাত্র শিবির কেমন আচরণবিধির ন্যূনতম তোয়াক্কা করছে না। তারা হলে হলে শিক্ষার্থীদের মধ্যে আতরবিলি, পানির ট্যাঙ্কি বসানো, ফিল্টার বসানো, খিচুড়ি পার্টি, মুড়ি পার্টি সহ শিক্ষার্থীদের নানা ধরনের উপঢৌকন দিয়ে তাদেরকে প্রভাবিত করার চেষ্টা করছে। এগুলো সাংগঠনিক কার্যক্রমের অংশ এবং বর্তমানে তাদের সাংগঠনিকভাবে দাওয়াতি কার্যক্রম চলছে, এর অংশ হিসেবে তারা আয়োজন করছে। তো নির্বাচনকে কেন্দ্র করে ছাত্র শিবিরের এই আয়োজন, এটি আসলে সত্য নয়।
রাকসু নির্বাচনের আচরণবিধিতে প্রার্থীদের ব্যয়ের সর্বোচ্চ সীমা নির্ধারণ না থাকাকে কমিশনের ব্যর্থতা বলছেন বিশ্লেষকরা। তবে এক্ষেত্রে ভিন্ন মত পোষণ করেন প্রধান নির্বাচন কমিশনার। যেমন জাতীয় নির্বাচনে যেভাবে হয় ব্যয়ের খাতগুলো সে সেখানে নির্বাচন শেষ হওয়ার পরে এটা দাখিল করবে। এটা রাকসু যারা নির্বাচন পরিচালনা করতেছেন, কন্ডাক্ট করতেছেন, এটা ওনাদের দায়িত্ব পরে আমি ব্যক্তিগতভাবে তাই মনে করি। এটা তো জাতীয় নির্বাচন না, ছাত্ররা তাদের যে বাবার যে পয়সা দেয় তার থেকেই তো খরচ করে ইলেকশন করছে, এখানে বেশি খরচ করার তো নেই, সুযোগ নেই। আগামী 23 সেপ্টেম্বর পর্যন্ত চলবে রাকসুর প্রচারণা, আর ভোট গ্রহণ 25 সেপ্টেম্বর। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আরও জানাতে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মুস্তাফিজুর রহমান। মুস্তাফিজুর, এই যে ব্যয়ের সর্বোচ্চ সীমা না থাকা এবং ছাত্রদলের পক্ষ থেকে যে অভিযোগটি করা হচ্ছে যে উপহার দেওয়া হচ্ছে এবং বাড়তি অর্থ ব্যয় করা হচ্ছে শিবিরের পক্ষ থেকে, এই বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে কিছু বলা হয়েছে কিনা? এটা হচ্ছে নির্বাচন কমিশন, কারণ নির্বাচন কমিশন এগুলো বিষয় দেখভাল করেন এবং নির্বাচনের আচরণবিধিকে লঙ্ঘন করছে কিনা বা নির্বাচনী আচরণবিধি মেনে চলছে কিনা এই বিষয়গুলো এখন সর্বোচ্চ দেখভাল করার দায়িত্ব নির্বাচন কমিশনের। আমাদের সঙ্গে আমরা কথা বলেছিলাম নির্বাচন কমিশনের সঙ্গে এবং প্রধান নির্বাচন কমিশন যে বিষয়টি জানিয়েছেন, তিনি বারবার একটি কথাই বলছিলেন যে এখানে আমরা উভয় পক্ষের সঙ্গে কথা বলেছে, অর্থাৎ নির্বাচন কমিশন যে বিষয়টি বলছিলেন যে ছাত্রদল এবং ছাত্র শিবির তাদের সঙ্গে কথা বলা হয়েছে, সেই সাথে ছাত্রদল 6 দফা দাবিও তাদেরকে প্রধান নির্বাচন কমিশনের কাছে উত্থাপন করেছেন এবং এর কয়েক ঘন্টা পরে ছাত্র শিবির 7 দফা দাবি উত্থাপন করেছেন এবং তারা পক্ষ বিপক্ষে তারা কথা বলেছেন। ছাত্রদল যেমন অভিযোগ করেছেন, ঠিক পাল্টা শিবির ছাত্র শিবিরও কিন্তু বলেছে যে এটি তাদের সাংগঠনিক কার্যক্রম, এটি নির্বাচনিক কোনো প্রচারণার এটি অংশ নয় এবং এটা নির্বাচনের আচরণ বিধির মধ্যেও লঙ্ঘিত হয়েছে এমনটি কিন্তু এই সংগঠনটি মনে করে না এবং তারা বলছিলেন যে তাদের যে সাংগঠনিক কার্যক্রম সেটি তারা চালিয়ে যাচ্ছেন। অপরদিকে ছাত্রদল কিন্তু একাধিকবার বলছিল যে এবং তাদের যে অভিযোগটি রয়েছে যে নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে তারা বেশ কয়েকবার প্রশ্নও তুলেছেন, তবে নির্বাচন কমিশন বলছে যে তাদের যে অবস্থান এখানে কোনো পক্ষের দিকে তারা নয়, তারা চাচ্ছেন যে একটি নিরপেক্ষভাবে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠান নিয়ে যা যা করণীয় তারা সেটি করছেন এবং তারা কোনো পক্ষপাতিত্বমূলক করছেন না এবং তাদের অবস্থানটি স্পষ্ট করেছেন। এবং নির্বাচন কমিশন বারবার কথা বলতে যাচ্ছেন যে যেহেতু দীর্ঘ 35 বছর পর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অর্থাৎ রাকসু নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, এখানে লেভেল প্লেইং ফিল্ড তারা নিশ্চিত করেছেন এবং সেই সাথে তারা কি কথা বলছেন যে রাকসু নির্বাচন যেন ডাকসু বা জাকসু নয়, রাকসু নির্বাচন একটি দৃষ্টান্ত হয়ে থাকতে চাই, এই ঠিক সেই ধরনের নির্বাচনে অনুষ্ঠিত করতে চান নির্বাচন কমিশন এবং সেই লক্ষ্যেই তারা এগিয়ে যাচ্ছেন। সেই সাথে প্রার্থীদের নিরাপত্তার যে বিষয়টি রয়েছে, আইন শৃঙ্খলা বাহিনীর যে বিষয়টি রয়েছে এবং সার্বিক যে পরিকল্পনা সেটি তাদের এরই মধ্যে সম্পন্ন করা হয়েছে এবং তারা বলছেন যে সুষ্ঠুভাবে ভোট গ্রহণ অনুষ্ঠানে 25 তারিখে তারা প্রস্তুত রয়েছেন। রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে জানাচ্ছেন সহকর্মী মুস্তাফিজুর রহমান। বাগেরহাটে 4টি সংসদীয় আসন পুনর্বহালের দাবিতে তৃতীয় দিনের মতো জেলা ও উপজেলা নির্বাচন কার্যালয়ের সামনে অবস্থান ধর্মঘট পালন করেছে সর্বদলীয় সম্মিলিত কমিটি। সকাল 9টার দিকে আন্দোলনকারীরা নির্বাচন অফিসের সামনে জড়ো হয়ে অবস্থান নেন। এর জেরে কর্মকর্তা কর্মচারীরা অফিসে ঢুকতে না পারায় নির্বাচন অফিসের স্বাভাবিক কার্যক্রম বিঘ্নিত হয়। দুপুর 1টা পর্যন্ত চলে অবস্থান কর্মসূচি। আসন পুনর্বহালের দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণাও দেন তারা। তবে আগামী 2 দিন সরকারি ছুটি থাকায় কোনো কর্মসূচি থাকছে না। আমরা ধীরে ধীরে আমাদের আন্দোলনটাকে বেগবান করছি, পাশাপাশি আমরা আইনে লড়াই লড়ছি। চূড়ান্ত গেজেট না পাওয়া পর্যন্ত আমাদের এই আন্দোলন চলবে। আমরা অবরোধ করে আছি আগামী শনিবার সরকারি বন্ধ থাকার কারণে পরবর্তীতে আবার আমরা লাগাতার কর্মসূচি চালিয়ে যাব। চাঁদপুরের ফরিদগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে ছোট ভাইয়ের হাতুড়ির আঘাতে একজন নিহত হয়েছেন। এই ঘটনায় অভিযুক্ত সহ 3 জনকে আটক করা হয়েছে। রাতে উপজেলার গোবিন্দপুর উত্তর ইউনিয়নের চিরকা চাঁদপুর গ্রামে এই ঘটনা ঘটে। পুলিশ থানায় সম্পত্তি নিয়ে ভাইদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। গতরাতে এ নিয়ে ঝগড়ার এক পর্যায়ে ছোট ভাই শাহজালাল হাতুড়ি দিয়ে বড় ভাই খাজা আহমেদকে আঘাত করেন। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। রংপুরের গঙ্গাচড়ায় দ্বিতীয় তিস্তা সেতু রক্ষা বাঁধে আবারও তীব্র ভাঙন দেখা দিয়েছে। দুদিনে এই বাঁধের প্রায় 70 মিটার অংশ নদীগর্ভে বিলীন হয়ে গেছে। এতে ভাঙন ঝুঁকিতে পড়েছে দ্বিতীয় তিস্তা সেতু ও রংপুর লালমনিরহাট আঞ্চলিক সড়ক। কয়েক মাস ধরে ভাঙন চললেও কোনো ব্যবস্থা না নেয় ক্ষুব্ধ স্থানীয়রা।
উজানের ঢল আর কয়েকদিনের ভারী বৃষ্টির কারণে তিস্তার পানি ওঠানামা করছে। এরই মধ্যে তীব্র স্রোতে ফের ভাঙন শুরু হয়েছে দ্বিতীয় তিস্তা সেতু রক্ষা বাঁধের পশ্চিম পাশে। বাঁধের নিচের মাটি ভেসে ব্লক ধসে পড়তে থাকায় আতঙ্কে স্থানীয়রা। হুমকির মুখে পড়েছে সেতুটি ও রংপুর লালমনিরহাট আঞ্চলিক সড়ক। স্থানীয়দের অভিযোগ, কয়েক মাস আগে থেকে ভাঙন শুরু হলেও এলজিইডি কোনো ব্যবস্থা নেয়নি। সময়মতো উদ্যোগ না নেয় এখন পুরো বাঁধ বিলীন হওয়ার শঙ্কা দেখা দিয়েছে। অনেকদিন পর হালকা ভাঙছিল, পরে এখন দুদিন থেকে মনে করছে একটু করে বেশি ভাঙতেছে। মনে করুন যে এইটুকু যদি ভাঙে যায় আমাদের পুরা 4-5টা গ্রাম নষ্ট হয়ে যাবে। স্থানীয় জনপ্রতিনিধিরা জানান, এলজিইডিকে অবগত করার পরও তারা শুধু আশ্বাস দিয়েছেন, কিন্তু কার্যকর কোনো ব্যবস্থা নেননি। যদি তারা আজকের মধ্যে কাজটা শুরু না করে, দেখবেন যে কাল সকাল হতে হতে আরও 100 মিটারের মতো ভেঙে যাবে। তারা যেন দ্রুত এটার ব্যবস্থা নেয়, আর না হলে আপনারা দেখবেন যে রংপুর লালমনিরহাট সড়ক বিচ্ছিন্ন হবে। পানি কমলে দ্রুত ভাঙন রোধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস প্রশাসনের। যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, জেলা প্রশাসক স্যার সহ যারা এলজিডি তাদেরকে জানিয়েছি, এবং আমরা যেটা চাচ্ছি যে দ্রুততম সময়ে সেটা রিকভার করার জন্য যা যা করা দরকার সেই প্রস্তুতি আমরা শুরু করেছি। 2018 সালে এলজিইডি 121 কোটি টাকা ব্যয়ে মহিপুরে তিস্তা নদীর ওপর দ্বিতীয় সেতু নির্মাণ করে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এ নিয়ে আরও জানাতে রংপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নজরুল ইসলাম। নজরুল, বাঁধের তো 70 মিটার অংশ ইতিমধ্যেই বিলীন হয়ে গেছে এবং স্থানীয়রা অভিযোগ করছেন যে কয়েক মাস ধরে এরকম ভাঙন চললেও আসলে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। এ বিষয়ে এলজিডি কি বলছে? একটু আগে আজকে আমার এলজিডির সঙ্গে কথা হয়েছে, তারা যেমন জানিয়েছেন যে এলজিডি এবং পানি উন্নয়ন বোর্ডের সমন্বয়ে কিন্তু একটা কমিটি গঠন করেছে। 4 সদস্য তারা সিদ্ধান্ত নিয়েছেন যে আসলে এই বাঁধটি রক্ষার জন্য কি কি তারা কাজ করে যাবেন। তবে আপনি দেখতে পাচ্ছেন যে এই বাঁধটি কিন্তু আমরা সকাল থেকে এখানে আসছি, তখন থেকে আমরা যেটা জেনেছি মিটার ভেঙে গেছে, তারপর 70 মিটার অর্থাৎ এখন যদি আমি বলি যে কিন্তু ভেঙে গেছে, এটি কিন্তু ভাঙ্গা এখন কিন্তু কোনো যে বন্ধ হওয়ার কোনো উদ্যোগ গ্রহণ এটি কিন্তু পানি উন্নয়ন বোর্ড করেনি। কারণ এই এলাকার মানুষের দাবি, তারা এই বাঁধটি যদি পুরোটাই ভেঙে দেয় তাহলে তিস্তার যে সেতু রয়েছে এই সেতু রক্ষা করা খুব কঠিন হবে। এই সেতুটি যদি আবার ক্ষতিগ্রস্ত হয় সেক্ষেত্রে লালমনি রংপুরের সঙ্গে যোগাযোগ একেবারে বন্ধ হবে। প্রায় 5 থেকে 6 লাখ লোক কিন্তু চলাচল তাদের চলাচল একেবারে বন্ধ হয়ে যাবে। আপনি কি জানেন যে এই বাঁধটি ভাঙ্গার ফলে কিন্তু এখানকার যেহেতু ফসলের জমি আছে সেটি কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে, বাড়িঘরের পানি অভাব কিন্তু সেখানে ভাঙ্গন দেখা দিয়েছে। আমরা জল খবর নিয়েছি যে রংপুরের গঙ্গাচড়া সহ কয়েকটি উপজেলার যেসব এলাকায় তিস্তা নদীর পানি অবহিত চলে গেছে এবং চর এলাকাগুলিতে ভাঙ্গন দেখা দিচ্ছে। অর্থাৎ এই বাঁধটি কিন্তু বড় ধরনের যে অংশ সেটি কিন্তু টিকে ধরে রাখছিল। এই ধরে রাখার ফলেও কিন্তু এই এলাকার মানুষগুলো কিন্তু তারা শক্তিতে তারা ঘুমাতে পারছেন। তবে এখন যে বিষয়ে দাঁড়িয়ে পুরোটাই ভেঙে যায় তাহলে এই এলাকা নয়, শুধু অর্থাৎ রংপুরের কিছু কিছু অংশ অর্থাৎ পীরগাছা, কাউনিয়া সহ কয়েকটি উপজেলাতে কিন্তু এই ভাঙন আরো তীব্র হবে। অর্থাৎ এই পানি যদি বেশি আকার ধারণ করবে। আপনি তো জানেন যে তিস্তা ব্যারেজ পয়েন্টের 44টি কিন্তু পানি আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে। পানির স্রোত দেখতে পাচ্ছেন আস্তে আস্তে পানি বৃদ্ধি পাওয়ার ফলে কিন্তু এসব ভাঙন দেখা যায়। মানুষের পানি এবং ঘর বাড়ি এতে কিন্তু পানি যাওয়ার পরে এই রাস্তার কিছু মানুষ ভাঙন দেখার জন্য আছেন এবং তাদের যে বক্তব্য রয়েছে, মানুষের বক্তব্য, তারা বলছেন যে এই বাসটি ইতিমধ্যে কিন্তু এর আগে কখনো ক্ষতিগ্রস্ত হয়নি। 18 সালে একবার ক্ষতিগ্রস্ত হয়েছিল, তখন কিন্তু পানি এবং সমন্বয় কিন্তু সেটি বাসটি এখন কিন্তু সেটি জিওব্যাগ দিয়ে নির্মাণ করা করছেন। রংপুর থেকে জানাচ্ছেন সহকর্মী নজরুল ইসলাম। পাহাড়ি ঢল ও টানা কয়েকদিনে ভারী বৃষ্টিতে লালমনিরহাটের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হলেও গত 24 ঘন্টায় বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। তিস্তা ও অন্যান্য নদ নদীর পানি কমছে। এতে নিম্নাঞ্চল থেকে পানি নেমে যাওয়ায় ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে জনজীবন। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, সকাল থেকে ডালিয়া ব্যারেজ পয়েন্টে তিস্তা নদীর পানি বিপদসীমার 15 সেন্টিমিটার নিচে প্রবাহিত হচ্ছে। তবে ক্ষতিগ্রস্তদের দুর্ভোগ এখনও কাটেনি। অনেক ঘরবাড়ি বসবাসের অনুপযোগী হয়ে পড়ায় বিপাকে তারা। পানির নিচে থাকায় কাঁচা সড়ক ক্ষতিগ্রস্তের পাশাপাশি নষ্ট হয়ে গেছে ফসলি জমিও। জেলা প্রশাসন জানিয়েছে, বন্যা কবলিত এলাকাগুলোতে জরুরি সহায়তা নিশ্চিত করতে স্থানীয় প্রশাসন কাজ করছে। সেই সাথে দুর্গতদের মাঝে শুকনো খাবার ও বিশুদ্ধ পানি সরবরাহ কার্যক্রম অব্যাহত রয়েছে।
3 দিনের টানা বৃষ্টিতে শেরপুর জেলার সবকটি নদীর পানি বৃদ্ধি পাচ্ছে। চেল্লাখালী নদীর পানি বিপদসীমার 261 সেন্টিমিটার ওপর দিয়ে বইছে। এদিকে মহারশীর নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধে একাধিক স্থানে ভাঙন দেখা দিয়েছে। ঝিনাইগাতীর দিঘিরপাড় এলাকায় বাঁধ ভেঙে ফসলি জমি ও লোকালয়ে পানি ঢুকতে শুরু করেছে। এরই মধ্যে ঝিনাইগাতী উপজেলা শহরে পানি প্রবেশ করেছে। উপজেলার কাংসা ইউনিয়নের কারাগাঁও এলাকায় পানি ঢুকে সড়ক তলিয়েছে। পানি বৃদ্ধিতে ফসলি জমি নিয়ে আতঙ্কিত এলাকার কৃষকরা। অতিবৃষ্টিতে জলাবদ্ধতার কারণে মেহেরপুরের বিভিন্ন এলাকার ফসলহানির শঙ্কায় কৃষক। পানিতে ডুবে নষ্ট হয়ে গেছে আমনের ক্ষেত, অনাবাদি থেকে যাচ্ছে হাজার বিঘা ফসলি জমি। চাষিরা বলছেন, সরকারি হিসাবে ক্ষতিগ্রস্ত জমির পরিমাণ যা বলা হচ্ছে, আসল চিত্র ভিন্ন। এদিকে প্রকল্পের মাধ্যমে জলাবদ্ধতা নিরসনের আশ্বাস জেলা প্রশাসনের। পানিতে ডুবে আছে মেহেরপুর সদর ও গাংনীর বিস্তীর্ণ ফসলের মাঠ। জলাবদ্ধতায় ক্ষতির মুখে পড়েছে হাজার বিঘা জমির আমন ধান সহ অন্যান্য ফসল। নষ্ট হয়ে গেছে মাসখানেক আগে রোপণ করা আমনের চারা। জমি থেকে নামছে না পানি। দ্রুত পানি নিষ্কাশন করা না গেলে আগামী কয়েক মাস এসব এলাকায় চাষাবাদ নিয়ে শঙ্কায় চাষিরা। 10 বছরের ভিতরে এত পানি হয়নি। পানি যারা এখন আমরা কি করব, এখন এই সামনের আবাদও তো আমাদের আমরা চিন্তার ভিতরে আছি। এমন পানি হয়েছে, ডুবি মাঠ পড়েছি, ধান হারিয়ে গেছে, আর ধান এখন হবে না। জলাবদ্ধতার কবলে পড়া বিভিন্ন এলাকা তালিকা করে পানি নিষ্কাশনের ব্যবস্থা করা হবে বলে জানিয়েছে জেলা প্রশাসন। পাশাপাশি ক্ষতিগ্রস্তদের সহায়তার আশ্বাস কৃষি বিভাগের। উপজেলা প্রশাসনের মাধ্যমে এগুলো তালিকা করে যেখানে যেখানে প্রকল্প নেওয়া সম্ভব, প্রকল্প নেওয়ার মাধ্যমে এই জলাবদ্ধতা নিরসনে জেলা প্রশাসন ভূমিকা পালন করবে। নিম্নাঞ্চলে কিছু এলাকায় পানি রয়েছে, এখন শুকিয়ে যায় নাই, তো আপাতত সেখানে কোনো ফসল করা যাচ্ছে না। আগামী অল্প দিনের মধ্যে রবি মৌসুম শুরু হওয়ার আগেই সেখান থেকে পানি চলে যাবে আশা করছি। আর যদি সরকার কৃষি প্রণোদন দেন, আমরা তাদেরকে উপকরণ দিয়ে তাদের সাহায্য করার চেষ্টা করব। কৃষি বিভাগের হিসেবে জেলায় 80 হেক্টর জমির রোপা আমন ক্ষেত ক্ষতিগ্রস্ত। তবে ক্ষতিগ্রস্ত জমির পরিমাণ এর চেয়ে অনেক বেশি দাবি কৃষকদের। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। গাজীপুরের শ্রীপুরে মাতখলা খাসপাড়া এলাকায় পুকুর থেকে অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সকাল 9:30টার দিকে ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়। মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। পুলিশ জানায়, সকালে বনে কাঠ কুড়াতে এসে এক নারী পুকুরের ভেতর মরদেহ ভাসতে দেখে এলাকার লোকজনকে খবর দেয়। খবর পেয়ে শ্রীপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই যুবকের মরদেহ উদ্ধার করে। যশোরের শহরতলি থেকে 5টি স্বর্ণের বারসহ আবু বক্কর সিদ্দিক নামে এক যুবককে গ্রেপ্তার করেছে বিজিবি। সকালে শহরতলির মুরলী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মুরলী বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালানো হয়। এ সময় আবু বক্কর নামে এক যুবককে আটক করা হয়। পরে তার শরীর তল্লাশি করে 5টি স্বর্ণের বার জব্দ করে বিজিবি। ঢাকার ধোলাইখাল এলাকা থেকে স্বর্ণের বারগুলো ভারতে পাচারের উদ্দেশ্যে আনা হয়েছে বলে জানায় গ্রেপ্তারকৃত আবু বক্কর। বারগুলোর আনুমানিক বাজার মূল্য 1,11,00,000 টাকা। এই ঘটনায় যশোর কোতোয়ালি থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। সার উৎপাদনে গ্যাসের দাম 150% বাড়ানোর প্রস্তাব দিয়েছে গ্যাস বিতরণ কোম্পানিগুলো। প্রতি ঘনমিটারে 16 টাকা থেকে বাড়িয়ে 40 টাকা করতে এনার্জি রেগুলেটরি কমিশনে আবেদন করেছে। গত 10 আগস্ট দাম বাড়ানোর এই প্রস্তাব করা হয়। কমিশন 6 অক্টোবর গণশুনানির তারিখ নির্ধারণ করেছে। এর আগে গত 28 জুলাই এখতিয়ার না থাকলেও দাম বাড়ানোর প্রস্তাবে নীতিগত অনুমোদন দেয় জ্বালানি বিভাগ। গ্যাসের দাম বাড়লে সারের দামও বাড়বে। খাত সংশ্লিষ্টরা বলছেন, এই বাড়তি দাম কৃষককে দিতে হবে, নয়তো সারে সরকারি ভর্তুকি বাড়াতে হবে। পেট্রোবাংলার দাবি, দাম বাড়ালে সার উৎপাদনে চাহিদা অনুসারে গ্যাস দেওয়া যাবে। দেশে 6টি সার কারখানার মধ্যে আশুগঞ্জ সার কারখানা বন্ধ রয়েছে। বাকি 5 সার কারখানায় দিনে গ্যাসের চাহিদা 25 কোটি ঘনফুট।
গ্যাস সংযোগ আছে, তারপরও রান্না করতে হচ্ছে লাকড়ির চুলা বা সিলিন্ডার গ্যাস দিয়ে। 4 বছর ধরে গ্যাস সংকটে ভুগছে ডেমরা ডগায় নতুন পাড়ার বাসিন্দারা। তারা বলছেন কয়েক মাস ধরে একেবারেই চুলা জ্বলছে না। গ্যাস সরবরাহ কম, তাই এই সংকট। জবাব তিতাসের। এই দৃশ্য ঢাকা দক্ষিণের ডগাইয়ের নতুন পাড়ার। তিতাসের গ্যাসের সংযোগ থাকলেও লাকড়ির চুলাই ভরসা। গ্যাসের লাইন তো আছে, গ্যাস তো আমরা পাই না, এই জন্য আমরা লাকড়িতে রান্না করতে হইতাছে। উত্তর ডগের পাড়ায় প্রায় 400 বাসাবাড়ি রয়েছে। প্রতিটি বাসায় তিতাসের গ্যাস সংযোগ রয়েছে, কিন্তু রান্নায় ব্যবহার করতে হচ্ছে এলপিজি, লাকড়ি বা ইলেকট্রিক চুলা। এতে ক্ষোভ জানান বাসিন্দারা। লাকড়িতে রান্না করি অথবা গ্যাসের সিলিন্ডার আনছি। আবার আমরা এভাবে কষ্ট করে 3-4 মাস ধরে চলতেছে। এর আগে তো যা একটু ছিল, এখন বিগত 4-5 মাস ধরে মোটে চুলোই চলে না, চুলোয় জং পড়ে গেছে। 4 বছর ধরে আমাদের এখানে কোনো গ্যাস নেই, শুধু রাতের বেলা একটা টাইমে আসে 2 থেকে 1 ঘন্টা বা 2 ঘন্টা বা 3 ঘন্টা। আর 1 বছর ধরে তো একেবারেই নেই, যে একেবারেই আমরা পাচ্ছি না। গ্যাস আছে, বিল দিচ্ছি, কিন্তু আমরা গ্যাস পাচ্ছি না। এই এলাকায় বসবাসকারীদের তিতাসের বিল দিতে হচ্ছে, পাশাপাশি প্রতি মাসে বাড়তি 2 থেকে 3,000 টাকা গুনতে হচ্ছে। 4,000 টাকা বিল দেওয়া লাগে এই সিলিন্ডারে, ওই গ্যাস বিল প্রতি মাসে দিতেছি। এইটারে যদি আমাদের গ্যাস না দেয়, আমাদের বইলার দেও এই সরকার যে আমরা গ্যাস দেবো না, আমাদের বিল জানি বন্ধ করে দেয়। আমাকেও তো গ্যাসের দরকার, হয় গ্যাস দেখ আমাকে, আর নাইলে আমাকে গ্যাসের বিল নেওয়া বন্ধ করে দেখ, আমাকে এটুকুই কথা। আগে যখন আমরা রাত্রে গ্যাস পেতাম তখন মহিলারা কষ্ট মষ্ট করে পাকটাক করতো। এখন বেশ কিছুদিন যাবত আমরা দিন রাতে কখনো গ্যাস পাই না। গ্রিডে গ্যাস সরবরাহ কম থাকায় এমন অবস্থা, বলছে তিতাস কর্তৃপক্ষ। পুরো বর্ষা মৌসুম ছিল অন্যরকম সংকট। এলাকাবাসী বলছে গ্যাসের লাইন দিয়ে এসেছে পানি, গ্যাস পাওয়া যেত সর্বোচ্চ 2 ঘন্টা, এখন সেটাও বন্ধ। বন ইবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। জুলাই সনদের ভিত্তিতে জাতীয় নির্বাচন সহ কয়েক দফা দাবিতে রাজধানী ঢাকায় একযোগে বিক্ষোভ মিছিল করবে জামাত ইসলামী সহ 7টি রাজনৈতিক দল। 3 দিনের কর্মসূচির অংশ হিসাবে প্রথম দিনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে। বিক্ষোভের আগে বায়তুল মোকাররম, জাতীয় প্রেস ক্লাব সহ আশপাশের এলাকায় দলগুলো সংক্ষিপ্ত সমাবেশ করবে। বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত এসব কর্মসূচি চলবে। এর আগে অভিন্ন দাবিতে 7টি দল 3 দিনের কর্মসূচি ঘোষণা করে। আজ প্রথম দিনে রাজধানী ঢাকায়, শুক্রবার বিভাগীয় শহরে এবং 26 সেপ্টেম্বর সব জেলা ও উপজেলায় বিক্ষোভ মিছিলের কর্মসূচি রয়েছে দলগুলোর। মাগুরার মোহাম্মদপুরে জুলাই মাসে ওএমএস বরাদ্দে প্রায় 78 টন চালের হদিস নেই। সরকারি হিসাবে এই চাল তুলে নিয়েছেন ডিলার। তবে 8টি ইউনিয়নের উপকারভোগীদের অভিযোগ, অন্যান্য পণ্য মিললেও চাল পাননি তারা। বরাদ্দের 2 মাস পর বিষয়টি নিয়ে খোঁজ শুরু করে খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়। আর বিষয়টি জানেই না উপজেলা প্রশাসন। তবে কর্মকর্তারা বলছেন ব্যবস্থা নেবেন তারা। মোহাম্মদপুর উপজেলার 8টি ইউনিয়নে টিসিবির উপকারভোগী 15,567 পরিবার। জুলাই মাসে প্রতি কার্ডে 5 কেজি চাল বরাদ্দ করা হয়। তবে ওই মাসে শুধু তেল, চিনি ও ডাল পেয়েছেন কার্ডধারীরা। চাল পাইনি, চিনি, তেল আর ডাল পাইছিলাম। জুলাইতে পাইছিল চিনি, তেল, ডাল। 6টি ইউনিয়নের টিসিবি ডিলাররা দাবি করেছেন জুলাই মাসের জন্য বরাদ্দ চাল তাদের হাতেই আসেনি। তবে বিনোদপুর ও দীঘা ইউনিয়নে চাল বিতরণের দাবি সংশ্লিষ্ট ডিলারদের, কিন্তু উপকারভোগীরা তা পায়নি বলে জানিয়েছেন। আর কেউ পাইছে কিনা আমি বলতে পারবো না, তবে আমি এই 3টা জিনিস পাইছি আর একটা জিনিস আমি পাইনি। জুলাই মাসের বরাদ্দ ছিল না, কিন্তু আমাদের অ্যাপসে দেখাইছে। খাদ্য নিয়ন্ত্রকের তথ্য বলছে ওএমএস এর ডিলার হোসেনিয়া কান্তা ঋতুর নামে বরাদ্দ দেয়া হয় প্রায় 78 টন চাল। উত্তোলন করা হয় 30 জুলাই। তবে বিতরণের প্রমাণ পায়নি কর্তৃপক্ষ। এই নিয়ে যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি ওএমএস ডিলারকে। ডিলার আর পরবর্তীতে কি করছে এটা আমাদের জিজ্ঞেস করছি, পরবর্তী জিজ্ঞেসও করছি, আমরা স্যার ডিস্ট্রিবিউশন করে দিয়েছি। এটা আমার কাছে জানাইছি। আমি 3 দিন ধরে জিজ্ঞেস করছি যে এরা মাল ডিস্ট্রিবিউশন জি আমার। উপজেলা প্রশাসন বরাদ্দ দিয়ে কাজ শেষ করেছে, বিতরণের খোঁজ নেয়নি। তবে নির্বাহী কর্মকর্তা বলছেন লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেবেন। আমরা তাহলে এটা একটু বিষয়টা দেখছি, এরকম ইনফরমেশন বা কোনো অভিযোগ আমার কাছে এখন পর্যন্ত আসেনি। তো আসলে স্বাভাবিকভাবে, না হলে তো এটা স্বাভাবিকভাবে যখন যেটা ডিও হয় বা বরাদ্দ হয়ে চলে যায়, আমি আর একটু কনফার্ম করে যাব। এই অনিয়মের কারণে দ্বিগুণ জরিমানা, লাইসেন্স বাতিল ও ফৌজদারি মামলার বিধান রয়েছে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।
বেসরকারি স্কুল কলেজের পরিচালনা পর্ষদের সভাপতি সরকারি চাকরিজীবী ছাড়া আর কেউ হতে পারবেন না। নবম গ্রেড এবং এর উপরের চাকরিতে থাকা বা অবসরপ্রাপ্ত কর্মকর্তারা এই দায়িত্ব পালন করবেন। 30 নভেম্বরের মধ্যে সকল প্রতিষ্ঠানে নিয়মিত কমিটি গঠনের নির্দেশ শিক্ষা মন্ত্রণালয়ের। এদিকে এই সিদ্ধান্তকে বৈষম্যমূলক বলছেন শিক্ষা গবেষকেরা। গত বছরের 5 আগস্ট গণঅভ্যুত্থানের মুখে স্বৈরাচার শেখ হাসিনা সরকারের পতন হয়। এরপর 18 নভেম্বর সব বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদ বাতিল করা হয়। পরবর্তীতে প্রতিষ্ঠানগুলোতে গঠন করা হয় অ্যাডহক কমিটি। এ অবস্থায় আগামী 30 নভেম্বরের মধ্যে নিয়মিত কমিটি গঠনের নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। 1 ডিসেম্বর থেকে সকল অ্যাডহক কমিটি বাতিল হয়ে যাবে। এদিকে পরিচালনা পর্ষদের নতুন প্রবিধান মালা করেছে মন্ত্রণালয়। সিদ্ধান্ত অনুযায়ী সভাপতি হতে প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা সমমান ডিগ্রি থাকা বাধ্যতামূলক করা হয়েছে। নবম গ্রেডের নিচে নয় এমন সরকারি কর্মকর্তা, পঞ্চম গ্রেডের নিচে নয় এমন অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মকর্তারা, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা সভাপতি হতে পারবেন। এটি বিদ্যমান যেটা ওখানে একটু সংশোধন আনা হয়েছে। সরকারি কর্মকর্তা চাকরিরত অথবা রিটায়ার্ড, এটা পলিসি লেভেল থেকে এটা ঠিক করা হয়েছে। আমাদের শুধু ওই জায়গাটা সংশোধন করা হয়েছে, কোন ক্যাটাগরির লোক সভাপতি, শুধু অন্য পদগুলো আগের মতোই আছে। এই সিদ্ধান্তকে চরম বৈষম্যমূলক বলছেন গবেষকরা। তারা বলছেন সভাপতি হতে সৎ মানুষ হতে হবে, শিক্ষার প্রতি থাকতে হবে ভালোবাসা। অফিসার, তারপরে হইলো ডিগ্রি প্রাপ্ত, এদের প্রতি কি আমরা খুব বেশি ট্রাস্টেড? আমরা তো দেখেছি যে বড় বড় ডিগ্রিধারী, বড় বড় পদবীধারী, তারা তো অনেক দুর্নীতি করতেছে। তো সুতরাং তাই এটা দিয়ে কোনো রিপ্লেসমেন্ট যে সিদ্ধান্তটা, এটা মোটেই একটা ভালো সিদ্ধান্ত না। এই সিদ্ধান্ত আইনগতভাবে চ্যালেঞ্জ করলেও টিকবে না, তাই পুনর্বিবেচনার দাবি গবেষকদের। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বাংলাদেশ বিমান বাহিনী ও যুক্তরাষ্ট্রের প্যাসিফিক এয়ারফোর্সের যৌথ মহড়া অপারেশন প্যাসিফিক অ্যাঞ্জেলের অংশ হিসেবে বেশ কিছু চিকিৎসা সরঞ্জাম হস্তান্তর করা হয়। সকালে আনোয়ারা স্বাস্থ্য কমপ্লেক্সে এসব সামগ্রী প্রদান করা হয়। সকাল 10টার দিকে আনোয়ারা স্বাস্থ্য কমপ্লেক্সে যান বাংলাদেশ ও আমেরিকান বিমান বাহিনীর পদস্থ কর্মকর্তারা। এ সময় তারা স্বাস্থ্য কমপ্লেক্স ঘুরে দেখেন এবং কর্তৃপক্ষের নিকট অত্যাধুনিক ইলেকট্রোমেডিক্যাল সরঞ্জামাদি হস্তান্তর করেন। এসব সামগ্রীর মধ্যে ছিল শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র, জেনারেটর, রোগ নির্ণয়কারী কিট, ওষুধসহ আরও বেশ কিছু সামগ্রী। এর মধ্যে দিয়ে দুই দেশের বিমান বাহিনীর মধ্যে বন্ধুত্বসুলভ সম্পর্ক আরও দৃঢ় হবে বলে আশা করেন কর্মকর্তারা। প্রদানকৃত সামগ্রী গরিব রোগীদের স্বাস্থ্যসেবা দিতে ভালো ভূমিকা রাখবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। পুরো আয়োজনে বাংলাদেশ বিমান বাহিনী ও যুক্তরাষ্ট্রের প্যাসিফিক এয়ারফোর্সের ঊর্ধ্বতন কর্মকর্তা, সিভিল সার্জন, বিভাগীয় স্বাস্থ্য পরিচালক সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। ওনারা আনোয়ারার যে তৃণমূল যে জনগণ আছে তাদের স্বাস্থ্যসেবার জন্য আমাদেরকে কিছু যন্ত্রপাতি তারা উপহার হিসেবে দিয়েছেন, যেগুলো দিয়ে হচ্ছে আমাদের স্বাস্থ্যসেবার মানটাকে আরেকটু বাড়ানো যাবে। যুক্তরাষ্ট্রের বিমান বাহিনীর তরফ থেকে তাদের ইন্দোপ্যাক কমান্ডের মাধ্যমে আমরা আপনাদের কাছে হস্তান্তর করতে পেরেছি। এটা তাদের একটি বন্ধুত্বপূর্ণ উপহার স্বরূপ আমরা মনে করি। 28 সেপ্টেম্বর ষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। গত বছরের তুলনায় এবার সিলেটে বেড়েছে মণ্ডপের সংখ্যা। শেষ সময়ে প্রতিমা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন কারিগররা। এবারের দুর্গাপূজায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কোনো হুমকি নেই, সুন্দরভাবেই হবে উদযাপন, জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শুরু হয়েছে প্যান্ডেল ও মণ্ডপ তৈরির কাজ। অন্যদিকে প্রতিমা শিল্পীরাও রং তুলিতে সাজিয়ে তুলছেন দেবী দুর্গাকে। বিভিন্ন সরঞ্জামের দাম বাড়লেও প্রতিমা বিক্রি করে আশানুরূপ দাম মিলছে না বলে জানালেন কারিগররা। পরিশ্রম হয় আর কাজ মানে যে তুলনায় কাজ করা হয় সে তুলনায় আমরা পারিশ্রমিকটা সেভাবে পাই না। খাটনি হয় আমাদের, ঠিক আছে, এই অনুযায়ী আমরা কিন্তু পরিশ্রমের অনুযায়ী আমাদের টাকা পাই না, ঠিক আছে। আমরা রাত দিন 24 ঘন্টা খাটতেছি। দেখেন এই যে সকাল থেকে বেচবো আমরা, ঠিক আছে, রাত ভোরে কাজ করব, রাত 4টা-5টা পর্যন্ত কাজ করি। গেল বছর সিলেটে 593টি মণ্ডপে পূজা হলেও এবার তা বেড়ে দাঁড়িয়েছে 618টি।
এর মধ্যে মহানগর এলাকায় 150-এরও বেশি। বিভিন্ন সাজসজ্জা সহ বিভিন্ন উপকরণের জোগাড় যন্ত্র এইগুলা পূজারীরা করছেন এবং এবার পূজার আমরা মনে করি যদি সবাই মিলে আমরা আন্তরিকভাবে আমরা সহযোগিতা পাই তাহলে আমরা এইবার পূজা নির্বিঘ্নে করতে পারবো সেই প্রত্যাশা রাখছি। প্রশাসন বলছে পূজা মণ্ডপে যেন বিশৃঙ্খলা তৈরি না হয় সেজন্য নেওয়া হয়েছে সব ধরনের প্রস্তুতি। র্যাব, বিজিবি তারাও এই নিরাপত্তার কাজে সহায়তা করবে। তো সার্বিক বিচারে আমরা সব দিক থেকে প্রস্তুত আছি যাতে একটা উৎসবমুখর পরিবেশে ধর্মীয় ভাবগাম্ভীর্যটা বজায় রেখে সম্প্রীতি অক্ষুণ্ণ রেখে সুশৃঙ্খল পরিবেশে যেন পূজাটা উদযাপিত হয়। এবছর দেবী দুর্গা মর্তে আসবেন হাতিতে চড়ে, বিদায় নেবেন দোলায় চড়ে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। গোপালগঞ্জের কোটালীপাড়ায় বিশ্বকর্মা পূজা উপলক্ষে নৌকাবাজ প্রতিযোগিতা হয়েছে। কোটালীপাড়ার কালীগঞ্জ বাজার থেকে খেজুরবাড়ি পর্যন্ত বাবুরখালের 2 কিলোমিটার এলাকা জুড়ে বুধবার এই নৌকাবাইচ অনুষ্ঠিত হয়। গোপালগঞ্জ, মাদারীপুর ও বরিশালের প্রতিযোগীরা নৌকাবাইচে অংশ নেয়। প্রতিযোগিতা দেখতে আশপাশের জেলা উপজেলা থেকে ভিড় জমায় উৎসুক মানুষ। এ সময় খালের 2 পাশে তৈরি হয় উৎসবের আমেজ। গ্রাম বাংলার ঐতিহ্য ধরে রাখতে এমন আয়োজন বলে জানায় আয়োজকেরা। এটা একদিন ব্যাপী অনুষ্ঠিত হয়। আমি প্রতি বছর এখানে আসি, আমার পরিবার সহ আসে। আমার শ্বশুর আছে সাথে, আর আমার একটা দেবর আছে, ওর মেয়ে আছে। আমরা খুব এনজয় করতেছি। আমি আসছি মাদারীপুর ডাসার উপর তালা দেখেন, অনেক দূর থেকে আসছি, প্রতি বছর আসি, অনেক ভালো লাগে। এই ছিল সমগ্র বাংলাদেশে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরে। আর বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। ধন্যবাদ সবাইকে।